নমস্কার। আমি কলকাতা থেকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় কথা বলছি। নমস্কার, আদাব দুই বাংলার মানুষকে, যেখানে আছেন আপনারা। আজকে আমার ফেসবুকে আমি সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে 2রা মে এই আলোচনাটা করছি এবং যথারীতি আমার ইউটিউব চ্যানেল ডক্টর পার্থ ব্যানার্জি NYC, সেখানে আমার সমস্ত আলোচনা রাখা আছে এবং এই আলোচনাও থাকবে। এই আলোচনাটা আমি একটা সত্যজিৎ রায়ের জীবন এবং তার সৃষ্টির ওপরে একটা সংক্ষিপ্ত আলোচনা করছি এবং এরপরে আলাদাভাবে আমি আমাদের যে ফ্রি ইংরেজি ক্লাস চলে সেখানে সত্যজিৎ রায়ের ওপরে আমরা একটা ছোট ইংরেজি ক্লাস আজকে করব। তা সেখানেও সবাই আসবে তোমরা, এই আশা করছি। প্রচণ্ড গরম পড়েছে, একটা রেকর্ড ব্রেকিং তাপমাত্রা চলছে, লু চলছে। সবাই তার মধ্যে সাবধানে থাকো, শরীর যেন অসুস্থ না হয়ে পড়ে। অনেক জল খাও, আর তেল ঝাল মশলা এসব খেও না। যাই হোক, এগুলো অন্য কথা। সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে আমার যেটা বলতে খুব ইচ্ছে করে সেটা হচ্ছে যে আমার তো কোনোদিনও সত্যজিৎ রায়কে সামনাসামনি দেখার সৌভাগ্য হলো না সারা জীবনে। কলকাতাতেই বড় হয়েছি, কলকাতাতেই জন্মেছি, এবং আমরা যখন বড় হচ্ছি তখন সত্যজিৎ রায় তার সৃষ্টি দিয়ে আমাদেরকে একেবারে আচ্ছন্ন করে রেখেছেন। সেই ছোটবেলায় বন্ধুদের কাছ থেকে ধার করা সন্দেশ পত্রিকায় সত্যজিৎ রায়ের লেখা বেরোতো ধারাবাহিকভাবে। ফেলুদার গোয়েন্দাগিরি, সেখানে জটায়ু অনুপস্থিত, জটায়ু তখনও আসেননি সত্যজিৎ রায়ের লেখায়, তখন শুধু ফেলুদা আর তোপসে। তারপরে সোনার কেল্লায় প্রথম জটায়ুর আগমন আমরা সবাই জানি। আপ কিতনে দূর তক যা রহে হ্যাঁ, সেসব কি ভোলা যায়? তা এই হচ্ছে আমাদের সত্যজিৎ রায়ের যে জীবন। তার একদিকে হচ্ছে তার বিশাল ব্যক্তিত্ব, 6 ফুট 4 ইঞ্চি লম্বা, আর আরেকদিকে হচ্ছে তার সৃষ্টি, এবং সৃষ্টির মধ্যে হচ্ছে অনেকগুলো জিনিস, বহুমুখী প্রতিভা। তো তার সৃষ্টির মধ্যে একটা হচ্ছে তার সিনেমা, অবশ্যই, আর আরেকটা দিকে হচ্ছে তার সাহিত্য। প্রফেসর শঙ্কু, তার কল্পবিজ্ঞান কাহিনী, আর এদিকে ফেলুদা আর তার গোয়েন্দা কাহিনী। এছাড়াও অসংখ্য অসাধারণ বিশ্বমানের গল্প, ভৌতিক গল্প, অলৌকিক গল্প, ভোলা যায় না। যে গল্পগুলো আমাকে এই নিয়ে একটানা কথা বলে যেতে পারি, আর আমি কোনো বইও ব্যবহার করছি না, কিছুই করছি না। দু একটা বই দেখাবো শুধু কাজের সুবিধের জন্যে, আলোচনার সুবিধের জন্যে। কিন্তু যে গল্পগুলো ভীষণভাবে আকৃষ্ট করে, এই প্রফেসর শঙ্কু কল্পবিজ্ঞান কাহিনী, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য, প্রফেসর শঙ্কু ও খোকা, প্রফেসর শঙ্কু চিচিং, চীনা ম্যাজিশিয়ান, এসব গল্পগুলো ছাড়াও, ফেলুদার গল্প ছাড়াও অসংখ্য, সোনার কেল্লা, সব কিছু রেখে দিয়েও যে গল্পগুলো মারাত্মকভাবে আমাকে সারা জীবন আকৃষ্ট করে এসেছে তার মধ্যে হচ্ছে পটলবাবু ফিল্ম স্টার। আমি এগুলো বলছি, যারা তোমরা পড়োনি তারা তোমরা অবশ্যই পড়বে। এসব গল্প জীবনে কখনো ভোলা যায় না। বাতিকবাবু, বাতিকবাবুর কথা, বারিন ভৌমিকের ব্যারাম, সেপ্টোপাসের খিদে, মানে বলে শেষ করা যায় না, কি অসাধারণ। তো তার মধ্যে একটা গল্প
বিষফুল বলে একটা গল্প আমি ইংরেজিতে অনুবাদ করেছিলাম। আমি তো বাংলা ছোট গল্পের ইংরেজি অনুবাদ অনেক পড়েছি আর কি, দুটো বই আছে আমার। তো তাতে এই যে বইটা, রেন ফরেস্ট অ্যান্ড রেজিং ফায়ার, রেন ফরেস্ট অ্যান্ড রেজিং ফায়ার, এরপরে আমি যে ইংরেজি ক্লাসটা দেবো তাতে আমি এইটা নিয়ে একটু কথা বলবো, কারণ উচ্চারণের ব্যাপার শেখাচ্ছি, আর কিভাবে সহজ ইংরেজি বলতে হয় সেটা শিখিয়ে যাচ্ছি। তো সেখানে আমি এটা নিয়ে একটু কথা বলবো। তো এই বইটাতে আমি সত্যজিৎ রায়ের বিষফুল বলে একটা অসাধারণ গল্প আছে, সেই গল্পটা আমি ইংরেজিতে অনুবাদ করেছিলাম। তো সেই গল্পটার প্রধান বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে মানুষের মনে ভুল ধারণা, ভয় সৃষ্টি করা যায় এবং কিভাবে মানুষকে সম্পূর্ণভাবে তাতে বিভ্রান্ত করে, বশীভূত করে রাখা যায়। এই এই সমস্ত বিরুদ্ধে সত্যজিৎ রায় সারা জীবন তার মতন করে কথা বলে গেছেন। এই যে এই গল্পটা, পয়জন ফ্লাওয়ার, বিষফুল, তো এই গল্পটা আছে। এগুলো হচ্ছে সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ সমস্ত গল্প। তার মধ্যে কত নাম করব, অনুকূল, একটা রোবট চাকরকে নিয়ে গল্প, অবিশ্বাস্য সমস্ত গল্প, এবং খগমের মতন গল্প, যেটা আমরা নিউ ইয়র্কের অলবানি শহরে থাকার সময় আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে যেটা আমরা নাটক করেছিলাম, চিত্রনাট্য তৈরি করেছিলাম, নাটক করেছিলাম, একেবারে গায়ে কাঁটা দেওয়া গল্প। সত্যজিৎ রায়ের ভূতের গল্প যেমন নীল আতঙ্ক, সত্যজিৎ রায়ের যে অলৌকিক গল্প সেগুলো ওরকমভাবে একেবারে মুখের ওপরে একেবারে একটা বীভৎস লোক এসে গেল, তার রক্ত বেরোচ্ছে, ওই ধরনের গল্প সত্যজিৎ রায় কখনো লেখেননি। সত্যজিৎ রায়ের ভৌতিক গল্প হচ্ছে কল্পনার জগতের গল্প, কল্পনা করে গায়ে কাঁটা দেয়, তাই জন্য সেটা অনেক বেশি এফেক্টিভ, মনের উপর সাংঘাতিক প্রভাব বিস্তার করে। সন্দীপ রায়ও ঠিক একই কথা আমি যেটা বলছি। সন্দীপ রায়ও আমার সঙ্গে একটুখানি ভালোই আলাপ পরিচয় আছে, যোগাযোগ মাঝে মাঝে হয়। তিনিও কিন্তু একই কথা বলেছেন যে বাবার গল্প ওরকম একটা গ্রোটেস্ক, ইংরেজিতে একটা কথা আছে গ্রোটেস্ক, মানে একটা বিভৎস, ওরকম কোনোদিনও নয়। অনেকটা বিভূতিভূষণের মতো নয়, বিভূতিভূষণের ভূতের গল্প আর সত্যজিৎ রায়ের অলৌকিক গল্প এক নয়, লেখার স্টাইল একদম আলাদা। আর সত্যজিৎ রায় প্রধানত শহর কেন্দ্রিক, বিভূতিভূষণ প্রধানত গ্রাম কেন্দ্রিক, যদিও দুজনেই কিছু কিছু গ্রামের কথা, শহরের কথা লিখে গেছেন, কিন্তু প্রধানত সত্যজিৎ রায় একজন নগর কেন্দ্রিক লেখক, আর বিভূতিভূষণ প্রধানত একজন গ্রাম কেন্দ্রিক লেখক। তো দুজনের মধ্যে তফাৎ আছে, কিন্তু দুজনেরই একটা মিল আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে তারা দুজনেই মানুষকে কল্পনা করতে উৎসাহ দিয়েছেন এবং মানুষের সেই কল্পনাটাকে অনেক বেশি কাজে লাগিয়েছেন তাদের লেখার মাধ্যমে। তাদের গল্প পড়ে, তাদের উপন্যাস পড়ে কিছুটা পড়তে হয় আর বাকিটা কল্পনা করে নিতে হয়। আমার মতে এটাই হচ্ছে শ্রেষ্ঠ লেখকের গুণ, এবং গুণ তাদের লক্ষণ, যে তারা কেবলমাত্র পাঠক পাঠিকাদেরকে পড়ান না, তারা পাঠক পাঠিকাদেরকে অনুভব করতে সাহায্য করেন, কল্পনা করতে সাহায্য করেন। এখানেই তাদের সবচাইতে বড় সফলতা আমি মনে করি। এটা হচ্ছে সত্যজিৎ রায়ের লেখার কথা। আর এরকম একজন বিশাল ব্যক্তিত্বের মানুষ, তার সুর সৃষ্টি, কেবলমাত্র সত্যজিৎ রায় যদি আর কিছু না করে শুধু সুর রচনা করতেন, গান রচনা করতেন, তাহলেই সঙ্গীত রচনা করতেন, তাহলেই তিনি একজন শ্রেষ্ঠ মানুষ বাঙালির ইতিহাসে চিরকালের মতন স্থান করে নিতেন, তাই না? এবং কিভাবে পশ্চিমী সভ্যতার সঙ্গীত এবং ভারতীয় সঙ্গীতকে কিভাবে অদ্ভুত একটা সিমলেস মিক্সিং, ব্লেন্ডিং করা যায়। সিমলেস মানে হচ্ছে তার মধ্যে বোঝাই যাবে না, কোনো বিভাজন রেখা বলে কিছু নেই। আশ্চর্য ব্যাপার, মানে পথের পাঁচালীর মতন। অবশ্য পথের পাঁচালীর সুর দিয়েছিলেন রবিশঙ্কর, কিন্তু আমি বলছি অপু ট্রিলজির যে সুর, বা তারপরে জলসা ঘরের যে সুর,
তারপরে মহানগরের যে সুর, ব্যাকগ্রাউন্ডের যে সঙ্গীত, যেটা গল্পটাকে ধরে রাখে, সিনেমাটাকে ধরে রাখে। তারপরে আবার কলকাতা ট্রিলজি যাকে বলে, অর্থাৎ জন, অরণ্য, প্রতিদ্বন্দ্বী আর সীমাবদ্ধ, যেটাকে আমি, যে তিনটে ছবিকে আমি সত্যজিৎ রায়ের তিনটে শ্রেষ্ঠতম ছবি বলে আমি মনে করে এসেছি চিরকাল। কারণ আমরা ওই সময় বড় হয়েছি, তো আমাদের জীবনের সঙ্গে এত বেশি মিল, কিন্তু তাকে একবার দেখতে পেলাম না। একবার যদি দেখতে পেতাম, একটা মনে একটা সারা জীবন একটা থেকে যেত আনন্দ। হ্যাঁ, যেমন উত্তম কুমারকে চোখের সামনে দেখেছি 2-3 বার, সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছি। হ্যাঁ, বিখ্যাত অনেককে কলকাতায় বড় হওয়ার সূত্রে অনেককে চোখের সামনে দেখেছি। হেমন্ত মুখোপাধ্যায়ের গান কতবার সামনে বসে শুনেছি, দেবব্রত বিশ্বাসের গান শুনেছি, সুচিত্রা মিত্রের গান শুনেছি, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্রর গান শুনেছি। এই সেদিন একটা অনুষ্ঠানে শ্যামল মিত্রর ছেলের সঙ্গে দেখা হলো, সৈকত মিত্র। তাকে বললাম যে আপনাকে একটা গল্প বলি, আমার জীবনের গল্প, কিভাবে আমার মা শ্যামল মিত্রের ভীষণ ভক্ত ছিলেন, এবং আমরা একবার শ্যামল মিত্রের গান শোনার সুযোগ পেয়েছিলাম একটা ছোট্ট ঘরে বসে। তো যাই হোক, এরকম অনেক মানুষের কে সামনাসামনি দেখেছি, মানবেন্দ্র মুখোপাধ্যায়, রবিশঙ্কর, আলিয়া আকবর। মানে আমি খুব নিজেকে খুব ভাগ্যবান মনে করি। প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, হ্যাঁ, মানে বলে শেষ করা যায় না। তো এই যে আহ, আচ্ছা, থ্যাংক ইউ বন্দনা। এইভাবেই বলি, কারণ আমার এই যে কথাগুলো না, এগুলো সব জীবন থেকে আসা কথা। আমার কোনো ভাবতে হয় না এক মুহূর্ত, কারণ সারা জীবন এই কথাগুলো ভেবে যাচ্ছি তো। আর এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণটা তুমি যে লিখেছো, অসাধারণ বিশ্লেষণ, এইটা আমার কাছে খুব প্রিয়। আমার এই কথাটা শুনে খুব ভালো লাগলো, কারণ এটাই আমার বৈশিষ্ট্য। আমি খুব সাধারণ ভাষায়, সহজ ভাষায় বিশ্লেষণ করার চেষ্টা করি। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বা চিন্তা ভাবনার মধ্যে বিশ্লেষণ জিনিসটা খুব অনুপস্থিত। আমরা হয়তো ভীষণ সত্যজিৎ রায়ের ভক্ত, ভীষণ, মানে আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের ভক্ত, বা আমরা খুব রবিশঙ্করের, আলী আকবরের খুব ভক্ত। হ্যাঁ, কিন্তু বা কোনো 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 চিত্রশিল্পীর ভীষণ ভক্ত, হ্যাঁ, কোনো যাত্রা শিল্পীর ভীষণ ভক্ত, কিন্তু আমরা বিশ্লেষণ করি না যে কেন আমাদের ভালো লাগে। ভালো লাগে, ভালো লাগে, কিন্তু কেন ভালো লাগে সেটার কথা তো ভাবতে হবে। সেটাই হচ্ছে সত্যিকারের শিক্ষার পরিচয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্লেষণ, যেটা ক্রিটিক্যাল থিঙ্কিং, সেটা সম্পূর্ণ অনুপস্থিত। তো সেটা আমি তো বিদেশে বহুকাল আছি এবং ওখানে পড়াশোনা করেছি, ওখানে পড়িয়েছি, ফলে আমার মধ্যে ওইটা এসেছে, যেটা আগে আমার মধ্যে ছিল না। তো আমি প্রত্যেকটা জিনিসকে এখন আমি নতুন চোখে দেখি, নতুন আলোতে দেখি, নানা দিক থেকে বিচার করি, বিশ্লেষণ করার চেষ্টা করি এবং সমালোচনাও করি। এমনকি রবীন্দ্রনাথের সমালোচনাও আমি করতে পারি। আমার একজন মানুষ হিসেবে সেই অধিকার আমার আছে। তাতে রবীন্দ্রনাথের প্রতি আমার শ্রদ্ধা বিন্দুমাত্র কমে যায় না। আমি যদি আজকে উত্তম কুমারের সমালোচনা করেছিলাম বলে কিছু কিছু লোক, বাঙালি একেবারে সে মানে কি প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিল আমার উপরে, যে আমি উত্তম কুমারের সমালোচনা করছি। তো সমালোচনা করার অধিকার আমার আছে। আমার সঙ্গে তোমার মতের মিল না হতে পারে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমার তো সমালোচনা করার অধিকারটা আমার আছে। আমি সত্যজিৎ রায়ের সম্পর্কে যদি ভাবি, আমি সত্যজিৎ রায়ের সমালোচনাও আমার করার অধিকার আছে, কেন থাকবে না? তাতে আমি সত্যজিৎ রায়ের প্রতি আমার শ্রদ্ধা বা সম্মান এই এক তিল মাত্র কমে যায় না। তাই এই হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের যে, আমি মনে করি যে সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠতম যে ছবি অর্থাৎ সিনেমা, সেখানে আমার মনে হয় যে পথে পাঁচালী, অপরাজিত, অপুর সংসার তো আছেই। সেটা একটা অন্য রকম একটা, মানে শিল্পের, মানে একেবারে শ্রেষ্ঠ সিনেমা শিল্পের যে একেবারে উৎকৃষ্টতম উদাহরণ, যেটা সারা পৃথিবীতে যার নাম, যারা আর কি সিনেমা প্রেমিক, যারা চলচ্চিত্র প্রেমিক, তাদের মধ্যে সত্যজিৎ রায়ের নামই সবাই জানে। আমাদের আমেরিকান বন্ধুবান্ধব যারা একটু খোঁজ খবর রাখে, সাধারণ মানুষের কথা বলছি না, যারা একটু খোঁজ খবর রাখে, যারা পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমা দেখেছে, নিউ ইয়র্কে বা লস অ্যাঞ্জেলেসে থাকলে যেটা খুবই মানে সম্ভব, বা অন্যান্য জায়গাতেও আছে, তারা সত্যজিৎ রায়ের নাম জানে এবং তারা খুব ভক্ত। মানে তাদের মধ্যে একটা, আমার আমেরিকান
কিছু বন্ধু বান্ধব আছে আমাদের নিউ ইয়র্কে, আমার বন্ধু আছে এরিক স্টব, সে সত্যজিৎ রায়ের অন্ধভক্ত। হ্যাঁ, তো এরকম অনেক আছে। তো তারা সত্যজিৎ রায়ের নাম জানে, সব কিছু জানে, এবং তারা ওই তাদের কাছে কিন্তু ওই অপুর তিনটে যে সিনেমা, সেই তিনটে সিনেমাই তারা জানে। তারা খুব বেশি তার বাইরে খুব একটা কিছু দেখেনি। ঘরে বাইরে খুব নাম করেছিল, ঘরে বাইরে দেখেছে হয়তো। তারপরে কিন্তু এই যে গুপিগাইন বাঘাবাইন এবং হীরক রাজার দেশের মতো যে দুটো আশ্চর্যতম যে গল্প, যে সিনেমা, হ্যাঁ, তার রসটা তারা ঠিক ভালো নিতে পারেনি। তার কারণ হচ্ছে যে ভীষণ বাংলা গান রয়েছে তো, আর বাংলা গান তো যদি বাংলা না জানি তাহলে বাংলা গানের রস ঠিক মতন আস্বাদন করা যায় না। তো আমি যখন তাদেরকে বলি যে তোমরা গুপি গাইন বাঘা বাইন এবং হীরক রাজার দেশে সাবটাইটেল করে দেখো, হ্যাঁ, ইংরেজিতে সাবটাইটেল করে দেখো, তারা বলে যে হ্যাঁ আমি দেখেছি, খুব ভালো লেগেছে, কিন্তু দোজ আর চিলড্রেন্স মুভিজ। কিন্তু গুপি গাইন বাঘা বাইন আর হীরক রাজার দেশে কেবলমাত্র চিলড্রেন্স মুভিজ, শিশুদের সিনেমা নয়, একেবারেই নয়। গুপি গাইন বাঘা বাইন, আমি এই নিয়ে একটা 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 ইংরেজি পত্রিকায় একটা বিরাট প্রবন্ধ লিখেছিলাম। গুপি গাইন বাঘা বাইন হচ্ছে অ্যান্টি ওয়ার মুভি। যুদ্ধের বিরুদ্ধে সবচাইতে বলিষ্ঠ বক্তব্য উপেন্দ্র কিশোর যখন গুপি গাইন বাঘা বাইন লিখেছিলেন, তিনি তখন সেটা সেই সময় যুদ্ধবিরোধী হিসেবে কতটা লিখেছিলেন আমি জানি না, যদিও উপেন্দ্র কিশোর প্রচণ্ড প্রতিভাশালী একজন প্রতিভাধর মানুষ ছিলেন। ওদের পুরো বংশটাই এরকম, ঠাকুর পরিবার আর এই রায়চৌধুরী পরিবার। কিন্তু তিনি তখন সেটা কতটা যুদ্ধবিরোধী হিসেবে লিখেছিলেন আমি জানি না। ঠিক যেমন সুকুমার রায় যখন আবোল তাবোল লেখেন, তখন আবোল তাবোলের কুমড়ো পটাশ আজকের যারা আছে তাদের সঙ্গে কতটা মিল খুঁজে তিনি পেয়েছিলেন আমার জানা নেই। বা যখন খুঁড়োর কল লিখেছিলেন আবোল তাবোলে, তখন খুঁড়োর কলের যে সামনে ঝোলানো আছে যার যেরকম রুচি, সব কাটলেট লুচি, তার টানে ছুটে চলেছে সারা জীবন, কিন্তু কোনোদিনও সেটার কাছে পৌঁছতে পারছে না, খেতে পারছে না। সেটার সঙ্গে তিনি আজকের এই আমেরিকান ভ্যারাইটির পুঁজিবাদের কতটা মিল খুঁজে পেয়েছিলেন আমি জানি না। আমার আমার পক্ষে বোঝা সম্ভব নয় তখনকার দিনের পরিপ্রেক্ষিতে। কিন্তু সত্যজিৎ রায় যখন গুপি গাইন বাঘা বাইন যখন করেন, তার যে যে বার্তা, অন্তর্নিহিত যে বার্তা, সেটা হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে সবচাইতে জোরালো বক্তব্য। এই কথাটা আমি যখন আমার আমেরিকান বন্ধু বান্ধবদেরকে বলি, তখন তারা অন্য চোখে দেখে এবং তখন তারা একটু অন্যরকমভাবে জিনিসটাকে ভাবে। কিন্তু কারণ এর আগে তারা গুপি গাইন বাঘা বাইন মন দিয়ে দেখেনি, গানগুলো বোঝেনি, এবং চিলড্রেন্স মুভি বলে বাতিল করে দিয়েছে। একদিকে যেমন সত্যজিৎ রায় শিশুদের জন্য, কিশোর কিশোরীদের জন্য শ্রেষ্ঠ সৃষ্টিগুলো আমাদেরকে দিয়ে গেছেন, কারণ আমাদের এখানে তো ছোটদের জন্য কিচ্ছু হয় না। আমাদের সব কিছু ভীষণ সিরিয়াস, আর খালি প্রেমের গল্প, ব্যক্তি কেন্দ্রিকতার গল্প। আর বলিউডের কথা তো ছেড়েই দিলাম, সেখানে কেউ পড়াশুনো করে না, কেউ চাকরি করে না, কেউ দোকান বাজারে যায় না, কারুর গায়ে ঘাম হয় না গরমে, কারুর শীতে কষ্ট হয় না, সবাই বিরাট বড় বড় বিশাল বিশাল বাড়ি, আর সবাই খালি নাচছে আর গান গাইছে আর প্রেম করছে আর বড় বড় গাড়ি চালাচ্ছে, যেটা বাস্তবের সঙ্গে যার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। আর সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ, তরুণ মজুমদার, অপর্ণা সেন, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, এই যাদের কথা বললাম, এরা যে সিনেমাগুলো করে গেছেন, এই সিনেমাগুলো একদিকে যেমন আমাদেরকে আনন্দ দিয়েছে, আবার একদিকে আমাদের জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে, সময় সম্পর্কে ভাবনা চিন্তা করতে শিখিয়েছে শিল্পের মাধ্যমে, শিল্পসম্মতভাবে। এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এইখানেই কিন্তু বাঙালি প্রগতিশীলতার উৎকর্ষ, যেটা নিয়ে আমরা গর্ব অনুভব করি। আজকে আমাদের যে ভুলিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা কিচ্ছু করোনি, তোমরা কিচ্ছু পারো না, দেখো আমরা গুজরাটে কি করেছি, তোমরা বাংলায় কি করেছো, অন্য প্রসঙ্গ। কিন্তু রাজনীতির কথা, অর্থনীতির কথা, সমাজের কথা এই আলোচনাগুলোর মধ্যে আসবেই আসবে।
এবং সত্যজিৎ রায় হচ্ছে তার সবচাইতে বড় একজন শ্রেষ্ঠ উদাহরণ, যিনি বিনোদনের মাধ্যমে আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে ভাবনা চিন্তা করতে শিখিয়েছেন, আমাদের ভেতর থেকে ধরে নাড়া দিয়েছেন। আজকে দেবী দেবী মতন যে ছবিটা, যেটা প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখে গিয়েছিলেন, তাতে এই ধর্মান্ধতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে কি সাংঘাতিক জোরালো বক্তব্য সত্যজিৎ রায় রেখে গেছেন। ভাবতে হবে আজকের দিনে এগুলো ভীষণ রকম প্রাসঙ্গিক, তাই না? আজকে যদি গণশত্রুর কথা ভাবা যায়, সেই একই কথা, ধর্মান্ধতার বিরুদ্ধে, মানুষকে ভুল বোঝানোর বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, বিজ্ঞান বিরোধিতার বিরুদ্ধে কি সাংঘাতিক জোরালো বক্তব্য। ঘরে ঘরে দুর্নীতির বিরুদ্ধে কি সাংঘাতিক জোরালো বক্তব্য হচ্ছে শাখা প্রশাখা। আর হীরক রাজার দেশে তো আজকের দিনে সবচাইতে বেশি প্রাসঙ্গিক, চোখের সামনে আমরা হীরক রাজাকে দেখতে পাচ্ছি, যে সবাইকে হিরে বিতরণ করছে। সেই হিরে আসছে কোথা থেকে? হীরের খনির শ্রমিকদেরকে পিটিয়ে চাবুক মেরে সেই হিরে তোলা হচ্ছে। সেখানে শ্রমিকরা দাসের মতন, কৃতদাসের মতো কাজ করছে, তাদেরকে মগজ ধোলাই মেশিনের মধ্যে পুড়ে দিয়ে তাদেরকে রাজভক্তির কথা বলতে বাধ্য করা হচ্ছে। চাষি সেখানে না খেয়ে থাকে, সেখানে চাষিকে বলা হচ্ছে, মগজ ধোলাই মেশিনে পুড়ে দিয়ে বলা হচ্ছে যে বলো বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভরপেট নাও খাই রাজকর দেওয়া চাই, যায় যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান। এর থেকে জ্বলন্ত বাস্তব আর কি হতে পারে? আজকের দিনে চোখের সামনে আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত কথা সত্যজিৎ রায় বলে গেছেন। আমার বাবা, উনি খুব ওই ওদের দলের ছিলেন, তো উনি সত্যজিৎ রায়কে খুব একটা পছন্দ করতেন না। দেবীর সিনেমাতে হিন্দু ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি। প্রভাত কুমার মুখোপাধ্যায় হিন্দু ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেননি, উনি হিন্দু ধর্মের ধর্মান্ধতা এবং কুসংস্কার, তার বিরুদ্ধে তিনি কথা বলে গেছেন। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা বাঙালিরা যারা হিন্দু বা আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে অনেক আমার মতন মানুষ আছে হিন্দুদের মধ্যে, আবার মুসলমানদের মধ্যে অনেক আছেন, অসংখ্য অসংখ্য। আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি। তারা খাঁটি হিন্দু বা খাঁটি মুসলমান, কিন্তু তারা ধর্মান্ধতার বিরুদ্ধে। দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। আর ধর্মের নামে মানুষকে ঠকানো, মানুষকে শোষণ করা, মানুষের জমি জায়গা কেড়ে নেওয়া, মানুষকে কাজের অধিকার থেকে বঞ্চিত করা, মানুষের ওপর অত্যাচার করা, আমরা তার বিরুদ্ধে। এই কথাগুলো আমরা যেরকম আমাদের মতো সাধারণ মানুষ চাঁচা ছোলা ভাষায় আমরা যেরকম বলি, সত্যজিৎ রায়ের তো ঠিক সেই ভাষায় বলবেন না। তপন সিংহ যখন বাঞ্ছারামের বাগান করছেন, যেটা আমি মনে করি যে তপন সিংহের একটা শ্রেষ্ঠ সৃষ্টি, তো তারও আগে মনোজ মিত্র আমার খুব প্রিয় নাট্যকার, তিনি যখন বাঞ্ছারামের বাগান, সাজানো বাগান, তিনি যখন নাটক করছেন এবং বছরের পর বছর চলছে রমরম করে কলকাতার থিয়েটারে, তখন তারা দেখাচ্ছেন যে কিভাবে অত্যাচারী জমিদার তারা গরিব মানুষের সারা জীবনে কষ্ট করে গড়ে তোলা একটা বাগানকে কেড়ে নিতে চাইছে, কিভাবে অত্যাচার করছে জমিদাররা প্রজাদের ওপর, তাদের মেয়েদের ওপর অত্যাচার করছে। এইটা হচ্ছে আমাদের বাঙালি চরিত্র। আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা অসাম্যের বৈষম্যের বিরুদ্ধে, আমরা যুদ্ধের বিরুদ্ধে, আমরা হিংসার বিরুদ্ধে, আমরা ধর্মান্ধতার বিরুদ্ধে। আমাদের
সত্যজিৎ রায়ের আলোচনা করতে গেলে আমাদের বাঙালি সমাজের আলোচনা করতেই হবে, কারণ সত্যজিৎ রায় হচ্ছেন বাঙালির যে নবজাগরণ, যে নবজাগরণ রাজা রামমোহন রায় শুরু করেছিলেন তার সতীদাহ প্রথা রোধ আন্দোলনের মধ্যে দিয়ে। যে বাংলার নবজাগরণের একজন প্রধান পুরোহিত হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি মেয়েদের শিক্ষা প্রবর্তন করেছিলেন, বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন, বাংলা বই লিখেছিলেন প্রথম। যে বাংলার নবজাগরণের একজন শ্রেষ্ঠতম মানুষ হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ। আবার সেই তার যে ধর্মের যে শাখা, তার মধ্যে একজন প্রধান শ্রেষ্ঠতম মানুষ হচ্ছেন রামকৃষ্ণ পরমহংসদেব, যার মতন এত বড় ধার্মিক তো আর কেউ হতে পারে না। কিন্তু তার ধর্ম কি? তার ধর্ম হচ্ছে যত মত তত পথের ধর্ম। এই হচ্ছে আমাদের বাঙালিত্ব। এই কথাটা আজকের দিনে বিশেষ করে আমাদের সবাইকে বুঝতে হবে। সত্যজিৎ রায় সেই বাংলার নবজাগরণের যে ধারা, যেখানে মানুষকে বিশ্লেষণ করতে শেখানো হচ্ছে, যেখানে মানুষকে ভাবতে শেখানো হচ্ছে, প্রশ্ন করতে শেখানো হচ্ছে, চ্যালেঞ্জ করতে শেখানো হচ্ছে, সেই ধারার একজন আধুনিক কালের একজন প্রধান ব্যক্তিত্ব হচ্ছেন সত্যজিৎ রায়। তার লেখা, তার চিত্রশিল্প, তার সঙ্গীত এবং তার সিনেমা। যেমন ফেলুদা তার একটা গল্পে তোপসেকে বলছে যে দেখা আর লক্ষ্য করা এক জিনিস নয়, বুঝলি? বলতো তুই তো এই শার্টটা প্রতিদিন পরছিস, এই শার্টটাতে কটা বোতাম আছে? এই যে তুই বেল্টটা রোজ পরছিস, বলতো এই বেল্টটায় কটা ফুটো আছে? তোপসে কিছুই বলতে পারলো না। তখন ফেলুদা বলছে, দেখলি তুই রোজ একটা জামা পরিস, রোজ একটা বেল্ট পরিস, কিন্তু সেই জামাটায় কটা বোতাম আর তোর বেল্টে কটা ফুটো তুই বলতে পারলি না, কারণ তুই দেখিস কিন্তু লক্ষ্য করিস না। একটা হচ্ছে আমার ইংরেজি ক্লাসে আমি বলেছিলাম, একটা হচ্ছে টু সি, দেখা, আরেকটা হচ্ছে টু অবজার্ভ, পর্যবেক্ষণ করা, ভালো করে দেখা। এই ভালো করে দেখাটা হচ্ছে বিশ্লেষণ, ক্রিটিক্যাল থিঙ্কিং। এবং খুব সাধারণভাবে সহজ ভাষায় আমাদের কাছে সেই শিক্ষাটা দিয়ে গেছেন আমাদের শিক্ষকরা, যার মধ্যে একজন প্রধান শিক্ষক হচ্ছেন সত্যজিৎ রায়। আমার এই বইটা থেকে একটুখানি পড়ে শোনাচ্ছি, তারপরে এটা শেষ করব, তারপর ইংরেজি ক্লাসটা দেবো, তোমরা সবাই আসবে। সত্যজিতের জন্মদিন আমি এই বইটাতে লিখেছিলাম। যে কলকাতাকে ভালোবেসেছি গাংচিল প্রকাশ করেছিল 2-3 বছর আগে। পড়ো তোমরা। সত্যজিতের জন্মদিন, আজকেই সত্যজিতের জন্মদিন, 2রা মে। 1921 সালে জন্মেছিলেন, আজ 2024, তাহলে 21 আর 21 100 আর 103, 104। না, আমি মানিকদাকে কখনো দেখিনি, কখনো কথা বলিনি তার সঙ্গে। গরিব উত্তর কলকাতার পাড়ায় যেভাবে বড় হয়েছিলাম, ওসব জায়গায় যাওয়া আমাদের কাছে স্বপ্নের অতীত ছিল। ওরে বাবা, আমরা কোথায় আর তারা কোথায়, অথচ যেতেই পারতাম, একবার দেখা করে আসতাম আমাদের জীবদ্দশার রবীন্দ্রনাথ অথবা জগদীশ বসুর সঙ্গে, নন্দলাল রামকিঙ্করের সঙ্গে, ঋত্বিক মহাশ্বেতার সঙ্গে। কিন্তু কেউ বলে দেয়নি যে সেরকম আবার করাও যায়। আমাদের সে মানসিক প্রস্তুতি ছিল না, সাহস ছিল না। ওই পাড়ার জলসায় প্রতিমা বন্দ্যোপাধ্যায় কি হেমন্ত মুখোপাধ্যায়ের সই সংগ্রহ, তাতেই আমার সেই কিশোর মুখটা লজ্জায় লাল হয়ে যেত। সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা, ওহ বলে কি রে, পাগল না পেট খারাপ। আমাদের এই বাংলার যে যে মজা করার যে ক্ষমতাটা, যে লালমোহন বাবু, যে পরশুরাম, হ্যাঁ, এই যে শিবরাম চক্রবর্তী, নারায়ণ গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার, হাসির ফোয়ারা, হাসির ঝর্ণা, এদের সম্পর্কে না জানলে হবে? সত্যজিৎ রায়ও তাই। সত্যজিৎ রায়ের সঙ্গে দেখাও, বলে কি রে, পাগল না পেট খারাপ, কোথায় গোরাচাঁদ বসু রোড আর কোথায় বিশপ লেফ্রয় রোড।
21 নম্বর রজনী সেন রোড, কলকাতা 7,29,000। এই দুঃখটা সারা জীবন থেকে গেল, সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা হলো না। আজকে তাকে তার জন্মদিনে নমস্কার, প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আপনি আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন। আপনি আমাদের মানুষ হতে, ম্যান হতে, হিউম্যান বিইং হতে, থিঙ্কিং হিউম্যান বিইং হতে খুব সাহায্য করেছেন। আপনাকে নমস্কার, রাখছি। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। এরপরে ইংরেজি ক্লাস।